যে এই যে জুয়েলারি খাত, আপনি জানেন যে এই খাতটা কিন্তু একটা অত্যন্ত সম্ভাবনাময় খাত। কিন্তু এই খাতের দায়িত্ব অর্থাৎ এই খাতটার দায়িত্ব দেয়া হয়েছে একজন শীর্ষ চোরাকারবারি অর্থাৎ স্বর্ণ চোরাকারবারি হিসেবে যিনি পরিচিত, সেই কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরার মালিক সায়েম সোবান আনভীরকে। তো এই যে বসুন্ধরার এমডি সায়েম সোবান আনভীর, তার কাছে এই জুয়েলারি খাতের দায়িত্ব দেয়াটা ছিল অনেকটা শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো। এবং সেই কাজটিই কিন্তু এই বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে করা হয়েছিল। এবং এটা অত্যন্ত মানে জঘন্য কায়দায় করা হয়েছিল। অর্থাৎ কোন ধরনের নির্বাচন ছাড়া, একটা সুষ্ঠু প্রক্রিয়ার ছাড়া সায়েম সোবান আনভীর তার হঠাৎ করে মনে হলো যে আমার জুয়েলারি ফেডারেশনের দায়িত্বটা নেয়া উচিত। তাহলে স্বর্ণ চোরাচালান করা, স্বর্ণের যে প্রাইস নির্ধারণ করা, প্রাইস গুলোকে ম্যানিপুলেট করা এক্ষেত্রে ভূমিকা রাখতে পারবো। তো তার মনে হলো সে পরের দিনই হয়ে গেল সভাপতি এবং সে এই সভাপতি হওয়ার জন্য সে যেটা করলো আরকি, সে এই তখন তৎকালীন বাজুসের যিনি সভাপতি ছিলেন এনামুল হক খান দোলন, তাকে ভয়ভীতি দেখিয়ে তাকে গুম করে ফেলবেন, মেরে ফেলবেন এ ধরনের ভয়ভীতি দেখিয়ে তিনি কিন্তু জোরপূর্বক এই পদটি দখল করেছিলেন। এবং দখল করার পর থেকে আপনি জানেন যে বাংলাদেশের জুয়েলারি খাতটার অবস্থা কতটা করুণ হয়েছে। যে এখন এই যে স্বর্ণের যে দাম নির্ধারণ, এটা এই সায়েম সোবান আনভীর বা বসুন্ধরার মতো এই দুর্বৃত্তরা তারা নিজেদের মতো করে ইচ্ছা করে দাম নির্ধারণ করতে পারে। আমরা এমনও দেখেছি যে পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা বা ভারতে যখন একটা ভরি প্রতি যে একটা স্বর্ণের দাম, তার থেকে বাংলাদেশের বাজারে কিন্তু স্বর্ণের দাম অনেক বেশি। এবং এগুলো কিন্তু এই আনভিরের কারসাজিতেই করা হতো। অর্থাৎ স্বর্ণের যে প্রাইস নির্ধারণ, এটা তাদের ইচ্ছা মতো করে তারা করত। এবং আপনি এটাও জানেন যে তারা কিন্তু হীরা চোরাচালান, স্বর্ণ চোরাচালান এই সিন্ডিকেটেরও সদস্য। আরেকটা কাজ যেটা আনভির করেছে, সেটা হচ্ছে যে এই যে স্বর্ণের আপনি জানেন যে গোল্ড যে বার গুলো ছোট, ছোট বার ১০০ গ্রামের, এরকম ৩ টি গোল্ড বার কিন্তু আপনার মতো বা আমার মতো একজন ব্যক্তি আমরা চাইলে দুবাইতে ঢাকা টু দুবাই ফ্লাইটে করে গিয়ে আমি বা আপনি একটা সময় ছিল বাংলাদেশে যে ৩ টা বার একজন মানুষকে অ্যালাও করা হতো। ধরেন আপনি আর আমি ইউএস এয়ারলাইন্স এ করে আমি আর আপনি গেলাম। দুবাইতে গিয়ে আপনি ৩ টা বার আনতে পারতেন, আমিও ৩ টা বার আনতে পারতাম। এবং এনে এয়ারপোর্টে আমি যদি বলতাম যে আমার কাছে ৩ টি বার আছে, তাহলে কিন্তু আপনি একটা কর দিয়ে সরকারকে একটা ট্যাক্স এর মাধ্যমে ওই ৩ টি বার নিয়ে আপনি বাংলাদেশে প্রবেশ করতে পারতেন। এটা হলো কি যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত সংসারের যারা ছেলেপেলে ছিল তারা অনেকেই যেটা করত, তারা প্রতি মাসে হয়তো ৩ বার বা ৪ বার বা ৫ বার দুবাইতে যেত। গিয়ে এরকম ৩ টা করে বার আনত। এনে তারা এগুলো বাজারে বিক্রি করে তারা মোটামুটি মাস শেষে তাদের ৬০, ৭০, ৮০ হাজার বা ৳১,০০,০০০ টাকার মতো তাদের লাভ থাকতো। ওই লাভ দিয়ে একটা পরিবার কিন্তু তাদের একটা সচ্ছলতা চলে আসতো। তো এভাবে কিন্তু নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত সংসারের ছেলেপেলা যারা ছিল তারা এভাবে ৩ টি গোল্ড বার দিয়ে মোটামুটি একটা ব্যবসা করে তারা থাকতো। কিন্তু এই আনভিরের কাছে যখন এই ধরনের দায়িত্ব দেয়া হলো, তারা কি করল যে এখন আপনি বাংলাদেশে আর স্বর্ণের বার তো দূরের কথা। আপনি পরনের জন্য যদি একটা মানে হাতে চুড়ি নিয়ে আসেন, ওটার জন্যও কিন্তু কাস্টমস এ যথেষ্ট হয়রানি করা হয়। আর গোল্ড বার তো আনাই মানে একদম শেষ করে দেওয়া হয়েছে। ওই প্রক্রিয়াটি এখন আর নেই। তো এর মাধ্যমে এটা হলো কি যে এই কালোবাজারি আনভিরদের মতো লোকদেরকে সুযোগ করে দেয়া হলো। অবৈধ প্রক্রিয়াতে সরকারকে ফাঁকি দিয়ে তারা এই ধরনের স্বর্ণ আনছে বাংলাদেশে। সেগুলো এনে তারা বিক্রি করছে। আর বৈধ প্রক্রিয়াতে সরকারকে কর দিয়ে আপনি লিগালি যে ৩ টা করে বার আনতে পারতেন, ওই সুযোগটা কিন্তু এখন আর নেই। তো এটা আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাকে দিলাম। এভাবে আরো নানা ধরনের কায়দায় কিন্তু তারা এই মাফিয়া সিন্ডিকেটটার হাতে এই স্বর্ণের বাজারটাকে নিয়ন্ত্রণ করতে দেওয়া হয়েছিল এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। তো এই যে আমি যা কিছু বললাম এতক্ষণ এর আলোকে আমি জানতে চাই আপনার কাছে যে এখনো তাহলে কিভাবে এই বাজেসের সভাপতির পদটিতে আনভির রয়ে গেছেন এটাই কিন্তু প্রশ্ন। এখনো কেন সরকার বা যারা এই ক্ষমতা গ্রহণ করেছেন মাসখানেক হয়ে গেল, এখনো কেন এই জুয়েলারি সমিতির একটা শৃঙ্খলা ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়া হয়নি? এই বিষয়টা আমি একটু আপনার কাছে জানতে চাই। আপনাকে অশেষ ধন্যবাদ সাকিব সাহেব। এই যে আপনি তো শুধু জুয়েলারি সমিতির কথা বললেন, এই যে আনভির নামক এই যে ভয়ঙ্কর মাফিয়া, যারা আপনি যদি হাসিনার 2টা পা ধরেন বা 4টা খুঁটি ধরেন তার মধ্যে একটা, সে বাংলাদেশের এফবিসিসিআই বলেন, ঢাকা চেম্বার বলেন, বিজিএমইএ বলেন, জুয়েলারি সমিতি বলেন বা যত রকমের ব্যবসায়িক সংগঠন আছে সবগুলাকে মনে করেন কুক্ষিগত করা যে 4-5 জন ব্যক্তির মধ্যে 1-2 এর মধ্যে এই শাহ আলম, বসুন্ধরা বা আনভির আছে। এখন আমরা আগে কোনোদিন শুনি নাই যে বসুন্ধরা কোনো রকমের জুয়েলারি ব্যবসা করে, স্বর্ণ ব্যবসা করে বা ডায়মন্ড ব্যবসা করে। হঠাৎ করে দেখলাম এই যে আপনি যেটা বললেন, সে স্বর্ণ মানে ব্যবসা তো না, চোরা কারবারি আর কি, তো মাফিয়া দি গ্রেট, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মাফিয়াদের মধ্যে হাসিনার পোষ্য বা হাসিনাকে চালায় এরা হচ্ছে অন্যতম প্রধান। এবং আমরা জানি
বুঝি, দেখছি, সেটা হলো সে এবং তার পিতা, এই যে শাহ আলম যার কথা বলেন, ভূমিদস্যু, ডাকাত এবং ভয়ঙ্কর রকমের আপনার বাংলাদেশ পুরা দেশের মধ্যে একটা দেশ বানায় রাখছে বসুন্ধরা নামে, যেখানে কোনো বাংলাদেশের সিটি কর্পোরেশনের আইন নাই, রাজুকের আইন নাই। সে নিজস্ব নিরাপত্তা বাহিনী দিয়ে যে সো কল্ড আবাসিক এলাকা বানাইছে, বাংলাদেশের ভিতরে এইটা থাকে কিভাবে আপনি আমাকে বলেন। এই যে আপনি বললেন যে জুয়েলারি সমিতির সভাপতি কিভাবে থাকে, আপনি কি চিন্তা করতে পারেন যে ঢাকা শহরের মতো এত বড় বাংলাদেশের রাজধানীতে তার যে বসুন্ধরা আবাসিক এলাকা, সে তার নিজস্ব বাহিনী দিয়া, তার গুন্ডা পুন্ডা পেটোয়া বাহিনী দিয়া চালায়, এবং সেখানে সমাজের সকল স্তরের মানুষ, বিশেষ করে উচ্চবিত্তরা এখানে থাকে। এটা কিভাবে সম্ভব আপনি আমাকে বলেন। একটা দেশের মধ্যে যদি আপনি মানে দুই রকমের আইন দেন, দুই রকমের আইনে চলে, এটা যদি আপনার সিটি কর্পোরেশনের আইনের মধ্যে না পড়ে, দেশের আইনের মধ্যে না পড়ে, সংবিধানের মধ্যে না পড়ে, তো এটা কি? এটা কি মানে আগের যা হয়েছে 15ই আগস্টের 3 দিন আগেও এই শাহ আলম এই ফেসিস্ট হাসিনার পাশে দাঁড়ায়া 5 আগস্টের আগে 5ই আগস্ট 2024-এর আগে 3 দিন আগে 2 দিন আগেও সে দাঁড়াইয়া বলছিল যে মৃত্যুর পরেও তার সাথে থাকবে। তাহলে তো সে বাংলাদেশে থাকার তার কোনো অধিকার নাই। বাংলাদেশে কি তার কোনো ব্যবসা করার অধিকার আছে? আপনি আমাকে বলেন, রাজনৈতিকভাবে, আইনগতভাবে, যে কোনো ভাবে তার তো অধিকার নাই। আপনি জুয়েলারি সমিতির কথা যে বললেন, জুয়েলারি সমিতি তো আমি মনে করি এটা তাদের জন্য, ওই যে ধরেন জুয়েলারি খুবই আপনার বড় ব্যবসা, মানে কস্টলি ব্যবসা, সেখানে চোরাকারে আপনি যে বললেন আগে 2-3টা বার আনতে পারতো সাধারণ মানুষরা, ট্যাক্স দিয়ে তারা 2-4 পয়সা প্রফিট করতে পারতো, সেটা বন্ধ করে দিছে। কারণ সে মানে টনে টনে আনবে, চোরাকার বাড়ি করবে, টনে টনে আনবে, মনে মনে আনবে না, পুরো প্লেন ভাড়া করে চোরাকার বাড়ি করবে। তো বাংলাদেশের মাফিয়া স্টেটের অন্যতম প্রধান এই যে টুল, অন্যতম প্রধান টুল বসুন্ধরা গ্রুপের যত রকমের ব্যবসা আছে ইনক্লুডিং জুয়েলারি, আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, বিশেষ করে বাণিজ্য এবং স্বরাষ্ট্র এবং অর্থ, এই উপদেষ্টা অর্থ এবং বাণিজ্য একজন ডক্টর সালেউদ্দিন আহমেদ, এবং স্বরাষ্ট্র লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এবং সংশ্লিষ্ট দপ্তর যারা আছে তাদেরকে বলবো, প্রথমত কথা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন এখন প্রশাসক বসাইছে খুব সম্ভবত, তারা তাদের বসুন্ধরার আবাসিক এলাকায় তাদের নিজস্ব আইনে চলবে নাকি বাংলাদেশের আইন চলবে, ওইটা কি আলাদা ওই যে দেশ ডিক্লেয়ার করতে হবে, ওই যে ইয়ের মতো, রোমের মতো, ভ্যাটিকান সিটিকে যেরকম পোপ যেখানে থাকে সেটা আলাদা দেশ, এটা কি তার, সে কি পোপ, সে কি রোমান ক্যাথলিক যে তার বসুন্ধরা আবাসিক এলাকায় আপনার আলাদা আইন চলবে? অবিলম্বে বসুন্ধরার ভিতরে বাংলাদেশের আইন চলতে হবে, তার নিরাপত্তা বাহিনী নামে গুন্ডা বাহিনী ওখান থেকে ধরে বের করতে হবে। 1, 2 হচ্ছে সে বাংলাদেশে হাসিনার সাথে, ফেসিবাদের সাথে মৃত্যুর পরে থাকবে বলছে, তাহলে মৃত্যুর পরে থাকলে সে তারে দিল্লি পাঠায়, যে তার নেত্রী, তার ফেসিবাদী নেত্রী তো দিল্লিতে তাকে পাঠায়, দেখে বাংলাদেশে থাকবে কেন? আমি তারে মেরে ফেলার কথা বললাম না, এগুলো আমরা বলতে পারবো না, আমরা এক্সট্রা জুডিশিয়াল কিলিং চাই না, কিন্তু তারে দিল্লি পাঠায় দেওয়া হোক। এবং তার যে জবরদস্তি করে বাংলাদেশের শতে শতে হাজার হাজার একর জমি যে মানুষের থেকে দখল করছে, যেখানে কোনো রাজুকের অনুমোদন নাই, যারা কিনছে তাদেরকে দিয়ে দেওয়া হোক, কিন্তু বসুন্ধরার থেকে এগুলো উদ্ধার করা হোক। কারণ বসুন্ধরার 100% ব্যবসা হচ্ছে জবরদখল, জবরদস্তি, মাফিয়া এবং এই ফেসিবাদের আমলে। সে ওই দিন বলছে, আমরা আজ থেকে 20 বছর আগে কত বড় ব্যবসায়ী ছিলাম, চুনুপুটি ছিলাম, এই 20 বছরে আমরা কত বড় ব্যবসায়ী হয়েছি, হাসিনার আমলে নাকি সবাই নাকি 100 গুণ বড় ব্যবসায়ী হয়েছে। তাহলে তাদেরকে সে তো নিজেই স্বীকার করতেছে অবৈধভাবে সে তার বক্তৃতায় তেলবাজি, ফেসিবাদের তেলবাজি ছাড়াও সে যে, এবং তার সামনে যেসব আপনার তেলবাজ ব্যবসায়ী ছিল,
এই তেলবাদ ব্যবসায়ীরা সব হাতের তালি দিয়া জয় বাংলা দিয়া ফেসিবাদের যে জয়ধ্বনি দিল এবং জয়ধ্বনি দেওয়ার পরে মৃত্যুর পরেও তার সাথে থাকবার কথা যে বললো, তাহলে তারা বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। বাংলাদেশে তাদের কোনো ব্যবসা করার কোনো অধিকার নেই। আর যারা মনে করে এইরকম 2, 4, 5টা 10টা মাফিয়া চলে গেলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বন্ধ, না, বাংলাদেশে শতে শতে হাজার হাজার ব্যবসায়ী আছে। তাদেরকে প্রমোট করেন, তাদেরকে আগিয়ে আসতে দেন। এইসব মাফিয়াকে গলা টিপে শেষ করতে হবে। এই মাফিয়া, এই জুয়েলারি, এই যে দোলন সাহেবের কথা বললেন, ওনা মানে এখানে তো কাউকে তার পরিবার এবং এরকম মাফিয়ার চক্রের বাইরে, এই যে ধরেন এফবিসিসিআই কয়দিন আগে ইলেকশন বন্ধ করে দিয়েছিল। আপনি দেখেন বাংলাদেশ ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, ওটার যে সংবিধান ছিল, গঠনতন্ত্র ছিল, ওটা বদলাই ফেলছে উইদাউট ইলেকশন। আপনি চিন্তা করেন। তারপরে আপনি বিজিএমইএ, ঢাকা চেম্বার, চিটাগং চেম্বারে সব আপনার অ্যারেঞ্জড, মানে হাসিনার চক্র, শেখের চক্র, ফেসিবাদের চক্র, ইদার আপনার এই বসুন্ধরা অথবা বেক্সিমকো অথবা ওই যে একে আজাদ, এইরকম কিছু চক্র, সামিট, এদের চক্র বক্র নিয়ে এই পুরো বাংলাদেশের ব্যবসায়ী সমিতি এবং ব্যবসা। তো এখান থেকে আমরা জানি তত্ত্বাবধায়ক সরকারের সময় লাগতেছে, সবকিছু হয়তো করে উঠতে পারতেছে না, কিন্তু জুয়েলারি সমিতির মতো এই সমিতিতে আনবীরের মতো গুন্ডা, আনবীরের মতো মাফিয়া, আনবীরের মতো খুনি সে পালাইছে, তাহলে সে এখন কিভাবে থাকবে? বাংলাদেশ জুয়েলারি সমিতি যারা আছেন সারা বাংলাদেশে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর, সিলেট, খুলনা, সমস্ত দেশের জুয়েলারি সমিতি সবাইকে দেখেন। আপনারা সব জায়গায় প্রশাসক বসাচ্ছেন, যদিও আমলা নির্ভর এইসব প্রশাসক আমরা খুব বেশি পছন্দ করি না। আশা করি 3 মাসের মধ্যে সত্যিকারের জুয়েলারি, ওখানে প্রশাসক বসান অবিলম্বে জুয়েলারি ব্যবসা। এই যে যাদের কাছ থেকে শুনলাম, তার একজন লোক আছে, কি জানি নাম, চাঁদাবাজ, আনবীরের একজন চাঁদাবাজ আছে, কি জানি নাম, আমি নামটা ভুলে গেছি। সে নাকি সবাইরে ফোন করে করে চাঁদাবাজি করতেছে। এই এখন তার পক্ষে, সে তো পালাইছে বললেন দুবাইতে, সে সবার থেকে চাঁদাবাজি করতেছে। এই চাঁদাবাজের নামটা বের করেন, তারে ধরেন এবং ধরে অবিলম্বে আপনার বাংলাদেশ জুয়েলারি সমিতি, এটা একটা বিশাল ব্যবসা এবং এখান থেকে সরকারকে আমি মনে করি শত শত কোটি টাকা আপনার ট্যাক্স, আপনার ইভেশন চলতেছে এই আনবিদদের মতো মাফিয়াদের মাধ্যমে। সুতরাং অবিলম্বে যদি এদেরকে ধরা না হয় এবং যৌথ এত বড় একটা ব্যবসা, যেগুলা আমরা বলি জুয়েলারি, বিশেষ করে শুধু এখানে গোল্ড তো না, এখানে ডায়মন্ড আছে। আপনি জানেন কয়েকদিন আগে দিলীপ আগরওয়াল নামে আরেক বড় ইয়েকে ধরা হয়েছে। তাইলে আনবীরকে যদি পাওয়া না যায়, তার সমস্ত সম্পত্তি কনফিসকেট করা হচ্ছে না কেন? তার সমস্ত সম্পত্তি কনফিসকেট করা হোক।